পূজা, যার সবেমাত্র বিয়ে হয়েছে, সে চোখে নতুন কনের হাজারো স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ির চৌকাঠ পার করে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সঙ্গে এমন কিছু ঘটে যা তার আত্মাকে কাঁপিয়ে দেয়। এক ভয়াবহ সত্য যা সে দুঃস্বপ্নে কল্পনা করতে পারে। গল্পের শুরু হয় লখনৌতে থাকা ভ্রামর পরিবারকে দিয়ে, যেখানে আমরা দেখেছি যে ঘরের বড় বউ অর্থাৎ কমলেশ রান্না করছে এবং তার মেয়ে পিঙ্কি বাড়ির বাইরে খেলছে। ঠিক তখনই পিঙ্কি বাইরে থেকে চিৎকার করার আওয়াজ পায়। পিঙ্কি দৌড়ে তার মা কমলেশের কাছে যায় এবং তাকে জানায় যে কাকাকে বাইরে কেউ মারধর করছে। কমলেশ এক মুহূর্তেই প্রচণ্ড রেগে বাইরে আসে এবং নিজের দেওর অরুণকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচায়। কমলেশ ঘরের বড় বউ হওয়ার পাশাপাশি নিজের সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। আজকের দিনে তারা সবাই একসঙ্গে অরুণের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। যাওয়ার সময় কমলেশ খুব খুশি ছিল। তার মনে হচ্ছিল যে বউ হয়তো তারই মতো হবে। কিন্তু সেখানে পৌঁছানোর পরে কমলেশ ছাড়া বাড়ির সবাই খুব খুশি হয়, কারণ পূজা কমলেশের চেয়ে বেশি শিক্ষিত ছিল। কমলেশ পূজাকে একটাই প্রশ্ন করে, তার সব জামাকাপড় কি এমনই? তারপর আমরা দেখি যে একদিকে পুরো পরিবার আর অন্যদিকে অরুণ ও কমলেশ দাঁড়িয়ে রয়েছে, যেখানে অরুণ কমলেশের আগে পিছে ঘুরে ঘুরে তাকে থামাচ্ছে এবং মানানোর চেষ্টা করছে যাতে সে শুধু এই মেয়েটার জন্য হ্যাঁ বলে দেয়, কারণ অরুণের পূজাকে খুব পছন্দ হয়েছে। সবাই এটাই দেখছিল যে অরুণ কিভাবে তার বৌদির আগে পিছে ঘুরে বিয়ের জন্য মানাচ্ছে এবং ফাইনালি কমলেশ বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে অরুণ আর পূজার আংটি বদল বা এঙ্গেজমেন্ট হয়। সবাই খুব খুশি হয়। কিন্তু বাড়ি ফেরার সময় কমলেশের মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে পূজা তার চাইতে বেশি শিক্ষিত, তাই ঘরে পূজার ভ্যালু কমলেশের চেয়ে অনেক বেশি হবে। এই কথাটাই তাকে বেশ বিরক্ত এবং চিন্তিত করছিল। এই ঘটনার কিছুদিন পর কমলেশ এবং তার শাশুড়ি কোথাও যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় তারা মারাত্মক জ্যামে পড়েন। কমলেশ অটো থেকে নেমে গিয়ে দেখে এবং লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারে যে সেখানে এলজিবিটি কমিউনিটির স্লোগান এবং মিছিল চলছে। এটা শোনা মাত্রই কমলেশ রেগে ওখান থেকে চলে আসে এবং তার শাশুড়িকে এসে সবটা জানায়। ঠিক তখনই কমলেশের নজর পড়ে সেই মিছিলের মধ্যে দাঁড়িয়ে থাকা পূজার ওপরে। তাকে দেখা মাত্রই কমলেশ ভাবনায় পড়ে যায় যে পূজা আবার অন্যরকম কিছু নয় তো। রাগে কমলেশ পূজাকে নিজের সঙ্গে অটোতে বসিয়ে সোজা তার বাড়িতে নিয়ে আসে। ঘরের ভেতরে রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে অন্য কিছু নয় তো, অর্থাৎ সে লেসবিয়ান নয় তো। পূজা হেসে জবাব দেয়, না, সে শুধু সেখানে গেছিল ওদের সাপোর্ট করতে। কিন্তু কমলেশের ধারণা মেয়েদের কাজ শুধুমাত্র ঘরের কাজ হওয়া উচিত এবং সেই জিনিসটাই সে পূজার উপরে জোর করে চাপাচ্ছিল। কিন্তু পূজা জানায় যে তার নিজেরও একটা চিন্তা ভাবনা রয়েছে। কমলেশ পূজার হাত ধরে বাইরে নিয়ে আসে এবং জোর করে তাকে বলে যে সে যেন তার শাশুড়ির পা ছুঁয়ে ক্ষমা চায়। পূজা রাজি না হওয়ায় কমলেশ জোর করে তার হাত থেকে এঙ্গেজমেন্টের আংটিটা খুলে নেয় এবং সম্পর্কটা সেখানেই শেষ করে দেয়। কিছু ঘন্টা পরে দেখা যায় কমলেশের এই ব্যবহারে বাড়ির সবাই খুব রেগে যায় যে তার এত বড় তামাশা করা উচিত হয়নি। সুকুমার জানতে চান কমলেশ এমনটা কেন করল। তখন বিনয় বলে যে কমলেশ পূজাকে নিয়ে ইনসিকিউর বোধ করছে, কারণ পূজা ইংলিশ অনার্সের স্টুডেন্ট। তবে বিনয় বোঝায় যে আপাতত কমলেশ যেন ওদের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসে যে তার ভুল হয়ে গেছে, কিন্তু কমলেশ সাফ না করে দেয়। কিছুক্ষণ পরই পিঙ্কি এসে জানায় যে পূজা এসেছে কমলেশের সঙ্গে দেখা করতে। দুজনে ছাদে চলে যায়। সেখানে গিয়ে দুজনে ছাদে একা দাঁড়ায়। সেখানে পূজা কমলেশকে জিজ্ঞাসা করে যে সে তার উপরে এত রেগে রয়েছে কেন। কমলেশ জানায় সে এই পরিবারের চেয়ে কম শিক্ষিত এবং এই ঘরে নিজের জায়গা তৈরি করতে তার 15টা বছর লেগে গেছে। কিন্তু পূজা এসে 15 মিনিটেই সকলকে আপন করে নিয়েছিল। আর অরুণের কথা বললে, তাকে কমলেশ ছেলের মতো মানুষ করেছে।
বিয়ের পর সেও পর হয়ে যাবে। তবে কমলেশ নিজের ভুলের জন্য ক্ষমাও চায়। সে বলে যে সে সবার কথা তাড়াতাড়ি বুঝতে পারে না, কিন্তু এখন সে বুঝতে পারছে। তখন সে সততারই সাথ দেয় এবং তার জন্য সে লড়াই করতেও রাজি থাকে। পূজা কমলেশকে বোঝায় যে সে যেই র্যালিতে দাঁড়িয়েছিল সেই মানুষগুলো নিজের লড়াই করতে পারে না, তাই তাদের জন্য দাঁড়াতে হয়। সে শুধু সেখানে তাদের হেল্প করতে গিয়েছিল। আর এখানেই দুই জায়ের মধ্যে মিটমাট হয়ে যায় এবং তারাও এইবার সম্পর্কটা জুড়ে নেয়। বিয়েও সম্পন্ন হয়। বিদায়ের পর ভ্রামর পরিবারে খুশির আমেজ। কমলেশ নিজের জাকে ঘরে আনে। সেখানে চারিদিকে খুশির আমেজ, নাচ গান চলছে। এদিকে অরুণ নিজের রুমে আসে। পূজা, যার শরীর একদমই ভালো নেই, সে মন খারাপ করে ঘরে বসে রয়েছে। কিন্তু অরুণ, যার জন্য এটি ফুলশয্যার রাত, সে পূজার কাছে আসার চেষ্টা করে। পূজা অরুণকে বলে যে তার সকালে জ্বর এসেছিল, যার কারণে সে এই মুহূর্তে আনকমফোর্টেবল এবং কোনো কিছু করার মতো অবস্থাতে নেই। কিন্তু অরুণ পূজার একটিও কথা শোনে না। পূজা অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু অরুণ নিজের ফার্স্ট নাইটের জন্য একটু বেশি এক্সাইটেড ছিল এবং কোনো কিছু না শুনেই সে পূজার সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক স্থাপন করে। মাঝরাতে পূজা ওঠে এবং বাথরুমে গিয়ে শাওয়ার খুলে খুব কান্না করে। সকালবেলা পূজা ছাদের উপরে একেবারে বেহুশ বা অসাড় অবস্থায় দাঁড়িয়েছিল। পূজাকে দেখে কমলেশ তাকে জিজ্ঞাসা করে যে সে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে। পূজা কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলে যে তাকে বাড়ি নিয়ে যেতে হবে। কমলেশই বা কি করত, ঘরে সবাই ঘুমোচ্ছে আর কমলেশ ঘরের বড় বউ, তাই যে কোনো উপায়ে কমলেশ তাকে দিয়ে প্রথম রান্না করায় এবং পূজাকে তার নিজের বাড়ি নিয়ে যায়। পূজা বাড়ি ফিরেই সোজা তার মায়ের সাথে কিচেনে যায় এবং তাকে জানায় যে তার না বলা সত্ত্বেও অরুণ তার সঙ্গে জোর জবরদস্তি করেছে। কিন্তু পূজার মাও তাকে একটাই কথা বলে, এই সময়ে না বলার কোনো মানে হয় না এবং এখন থেকে তার ঘর ওটাই, তাকে ওখানেই যাওয়া উচিত। অন্যদিকে কমলেশের কাছে বিনয়ের কল আসে যে সে সকাল সকাল কোথায় চলে গেল। কমলেশ বিনয়ের কাছে মিথ্যে বলে দেয়, সে বলে এমনি বাইরে এসেছে। এদিকে পূজার মা নিজেই পূজার হাত ধরে তাকে কমলেশের হাতে সঁপে দেয় এবং কমলেশও কিছু না বলে পূজাকে নিজের সঙ্গে আবার বাড়ি নিয়ে যেতে থাকে। রাস্তায় কমলেশ স্কুটি চালাচ্ছিল, ঠিক তখনই আবার অরুণের কল আসে। পূজা ফোনটা স্পিকারে দেয়, যেখানে অরুণ বলে যে তার ব্যাগ প্যাক করতে হবে, কারণ তাদের এবার হানিমুনেও তো যেতে হবে। আর এটা শুনেই পূজা ভীষণ ভয় পেয়ে যায়। যখন বাড়িতেই এত কিছু হলো, তখন ওখানে তার সঙ্গে কি হবে। পূজা তখনই বাহানা বানায় যে তার টয়লেট পেয়েছে, তাই কোথাও যেন স্কুটিটা থামানো হয়। কমলেশ একটা জায়গায় স্কুটি থামায়। পূজা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। কমলেশ সব জায়গায় খোঁজার চেষ্টা করে, কিন্তু পূজাকে সে কোথাও পায় না। ক্লান্ত হয়ে কমলেশ বাড়ি ফেরে, যেখানে তাকে সবার থেকে অনেক কথা শুনতে হয়। কিন্তু কমলেশ কাউকে কিছু না বলে শুধু এইটাই বলে যে তার কাছ থেকে পূজা হারিয়ে গেছে। ঘরের কথা ঘরেই থেকে যায়। তাই সবাই মিলেই নিজে বের হয়ে গিয়ে পূজাকে খোঁজার জন্য চেষ্টা করে। কমলেশ আসে সোনার কাছে, তার কাছে সাহায্য চায় এবং তাকে জানায় যে পূজা হারিয়ে গেছে। সোনাও কমলেশকে নিয়ে এনজিওতে যায়। সেখান থেকে পূজার খোঁজ নেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে কমলেশ সোনাকে জিজ্ঞাসা করে যে এটা কেমন জায়গা। সোনা জানায় এটা সেই জায়গা যেখানে মেয়েরা বিচার পায়, কারণ এই কথা তো সবাই জানে না। কিছু কিছু ক্ষেত্রে পুলিশও কিছু করতে পারে না, তখন সেই মহিলাদের এনজিওর সাহায্য নিতে হয়। কিছুক্ষণ পর সোনাও কমলেশের সঙ্গে স্কুটিতে করে পূজাকে খুঁজতে বের হয়। রাস্তায় সোনার কাছে একটা কল আসে এবং সে জানতে পারে পূজা কোথায় আছে। এখন সোনা আর কমলেশ সেই জায়গায় পৌঁছে যায় যেখানে পূজা একদম উদাস ও একা বসে রয়েছে। সোনা তার কাছে যায়, পূজাকে বোঝায় যে সে যেন নিজেকে একা না ভাবে।
একজন নারী আর একজন নারীর শক্তি হয়, এবং তার সবচাইতে বড় এক্সাম্পল হলো তার জা অর্থাৎ কমলেশ। তখনই সেখানে কমলেশও চলে আসে। কমলেশ সোনাকে জড়িয়ে ধরে তাকে থ্যাংক ইউ বলে এবং ভালোবেসে পূজাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা, যার জন্য তুমি ঘর পর্যন্ত ছেড়ে দিলে? পূজা কমলেশকে জানায় যে অরুণ তার ইচ্ছে ছাড়াই তার সঙ্গে ইন্টিমেট হয়েছে এবং তার রেপ করেছে। এটা শোনা মাত্রই কমলেশ প্রচণ্ড রেগে যায়। কমলেশ ভাবে যে পূজা তার দেওরের ওপর মিথ্যে অপবাদ দিচ্ছে এবং কমলেশ রাগে পূজাকে একটা জোরে চড় মেরে দেয়। কিছু ঘন্টা পর দেখা যায় পূজা বাড়ি ফিরে এসেছে, নিজের শ্বশুর বাড়ি, এবং এসে নিজের শ্বশুর সুকুমারের পাশে বসে রয়েছে। সুকুমার নিজের পাশে বসিয়ে ছোট বৌমাকে এটাই বোঝাচ্ছিল যে কিছু কথা ঘরের হয়, যা ঘরেই থাকা উচিত। আর এখানে লখনৌতে তার অনেক নাম ডাক রয়েছে যা তাকে বজায় রাখতে হবে, সেটা কোনোভাবেই মাটিতে মেশানো যাবে না। এরপর তাকে এই বলে পাঠিয়ে দেয় যে হানিমুনের প্রস্তুতি নাও। কেউ পূজাকে একবারও জিজ্ঞাসা করলো না যে আসলে কি হয়েছিল, যার কারণে সে ঘর ছেড়ে চলে গিয়েছিল। ওদিকে কমলেশ এখন এই কারণে চিন্তিত যে যদি পূজার কথা সত্যি প্রমাণিত হয় তবে কমলেশ কি করবে, কারণ তার কাছে তো অরুণই সবকিছু, যাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তার সম্পর্কে কোনো ভুল কথা সে শুনতে পারে না, তাহলে কমলেশ কি করে শুনবে? কিন্তু পূজার কথাটাও কোথাও না কোথাও তার মনে লেগেছিল। পরের দিন সকালে অরুণ আর পূজা তাদের হানিমুনের জন্য রওনা হচ্ছিল, কিন্তু পূজা শুধু কমলেশের দিকেই তাকিয়েছিল একটা আশার চোখে, যে হয়তো কমলেশ তাকে হেল্প করতে পারবে। কিছুক্ষণ পর কমলেশ সোনার সঙ্গে দেখা করতে যায় এবং তার মাধ্যমে ইনফরমেশন জোগাড় করে। সোনা কমলেশকে একটা এনজিওতে নিয়ে যায় এবং নিজের সিনিয়রদের সঙ্গে আলাপ করায়, যিনি কমলেশের মনের সমস্ত ডাউট বা সন্দেহ দূর করে দেন, শুধু একটা কথা বলে যে বিয়ের আগে এবং বিয়ের পরেও সম্মতি থাকা অত্যন্ত জরুরি, আর যদি সম্মতি ছাড়া কিছুও হয় তবে তাকে রেপ বা ধর্ষণই বলা হয়। তাতে এটা তফাৎ পড়ে না যে ছেলে কোন ঘরের। অন্যদিকে অরুণ আর পূজাও তাদের হানিমুন সুইটে পৌঁছে গেছে। সেখানে পূজা খুব ভয় পেতে পেতে অরুণের কাছে আসে এবং তাকে বলা হয় যে যা হয়েছে ভুলে সে সামনে এগোতে চায়, কারণ রিলেশনশিপে শুধু ফিজিক্যাল হওয়াটাই সব নয়, একে অপরকে জানাও খুব জরুরি, একে অপরের বন্ধু হওয়াটাও খুব দরকার। কিন্তু এখানেও অরুণ পূজার একটা কথাও শোনে না এবং আরও একবার পূজার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। অন্যদিকে সকালের দিকে কমলেশকে প্রথম পাতা থেকে নিউজ পেপার পড়তে দেখে বিনয় খুব খুশি হয়। এদিকে পূজা আর অরুণ আবার তাদের রুমে ফিরে আসে। রুমে আসতেই পূজা খুব ভয় পেয়ে যায় এবং তার সঙ্গে আবার সেই একই জিনিস হবে এবং এই কারণেই সে বাহানা বানিয়ে বাথরুমে চলে যায়। বাইরে দাঁড়িয়ে অরুণ পূজার ওয়েট করতে থাকে যে সে কখন বাইরে আসবে আর অরুণ নিজের লালসা শান্ত করবে। অরুণ জোরে জোরে দরজা ধাক্কিয়ে পূজাকে ডাকে, কিন্তু পূজা ভেতরে এতটাই ভয় পেয়েছিল যে সে পরিষ্কার করে নাও বলতে পারছিল না। তাই অরুণের কাছে সে মিথ্যে বলে দেয় যে তার পিরিয়ড শুরু হয়ে গেছে। কিন্তু অরুণ এমন একজন মানুষ বেরোলো যে পূজার এই কথাতেও তার বিশ্বাস হলো না। অরুণ পূজাকে বলে যে সে যেন সত্যি সত্যি দেখায় তার পিরিয়ড শুরু হয়েছে কিনা। তখন পূজা রাগে ওখানকার একটা ব্লেড তুলে নেয়। পরদিন দেখা যায় অরুণ এবং ঘরের বাকি সবাই লখনৌয়ের হাসপাতালে রয়েছে। সেখানে জানা যায় যে পূজার ব্লিডিং অনেক বেশি হয়ে গেছে। আর যখন কমলেশকে ডাক্তার জানায় যে এই ব্লিডিং পিরিয়ডের নয়, বরং প্রাইভেট পার্টে ব্লেড দিয়ে কাটার কারণে ব্লিডিং হচ্ছে, এটা শুনেই কমলেশ স্তব্ধ হয়ে যায় যে এত বড় পদক্ষেপ কিভাবে একটা মানুষ নিল। কমলেশ সবার আগে বাড়ির লোকজনকে বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজে শান্ত হয়ে ভেতরে এসে পূজাকে জিজ্ঞাসা করে যে তার সাথে এইসব কিভাবে হলো। পূজা জানায় যে সে এটা নিজেই করেছে, কারণ অরুণের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল পূজা, এবং সাথে এও বলে যে যদি কমলেশ এখনো মনে করে যে পূজা ভুল,
তবে সে নিজে যেন এই জিনিসটা করে দেখে, তখন সে বুঝতে পারবে। কমলেশ খুব ভয় পেয়ে যায় এবং চুপচাপ বাড়ি এসে সোজা বাথরুমে চলে যায়। কমলেশ নিজেও ব্লেড তুলে সেটাই করার চেষ্টা করে যা পূজা করেছিল, কিন্তু করতে পারে না এবং তার হাত থেকে ব্লেডটা পড়ে যায়। কমলেশের খুব আফসোস হয় যে সে পূজার কথা শুনেনি, বরং তারই কারণে পূজাকে এত বড় স্টেপ নিতে হয়েছিল। কারণ দেখা গেলে পূজার মতে তো কমলেশ সব জানত, তাও সে তার সঙ্গ দেয়নি। পরদিন কমলেশ হাসপাতালে আসে এবং পূজাকে বলে সত্যি সে দুনিয়ার সবচাইতে কম বুদ্ধির যা পেয়েছে, আর এখন কমলেশই তাকে ন্যায় বা ইনসাফ পাইয়ে দেবে, তার সাথ দেবে। কারণ এতক্ষণ সে বুঝতেই পারেনি যে কোনটা ভুল আর কোনটা সঠিক। কিছু ঘন্টা পর অরুণও হাসপাতালে আসে এবং রিসেপশনে গিয়ে খোঁজ নেওয়ার পর জানতে পারে যে কমলেশ তো পূজাকে ডিসচার্জ করিয়ে সকালেই নিজের সঙ্গে নিয়ে গেছে। কিন্তু অরুণ গাইনোকোলজিস্টের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে ব্লিডিং বন্ধ হওয়ার কতদিন পর থেকে তারা আবার ফিজিক্যাল হতে পারবে। এইসব কথা শোনার পরে ডাক্তার অরুণকে খুব কড়া কথা শোনায় যে তারই কারণে তার স্ত্রী নিজের প্রাইভেট পার্ট কেটে ফেলেছে আর তার এখনো ফিজিক্যাল হওয়ার চিন্তা। ডাক্তার গার্ডকে ডেকে অপমান করে অরুণকে ক্লিনিক থেকে বের করে দেয়। অরুণ এই কথায় অবাক ও ঘাবড়ে যায় যে তারই কারণে পূজা নিজের জীবন দিতে চেয়েছিল। এদিকে কমলেশ পূজাকে তৈরি করছে তার বৌভাতের অনুষ্ঠানের জন্য, কারণ বিয়ের পর থেকে তো এইসব নিয়মের সময় পাওয়া যায়নি। পূজাকে রেডি করার সময় কমলেশ পূজাকে বোঝায় যে সে চাইলে হাসপাতালের পর পুলিশ স্টেশনেও যেতে পারত, কিন্তু তাতে কোনো লাভ হতো না। একবার সবকিছু নর্মাল হতে দাও, তারপরে সব কথা সুকুমার অর্থাৎ তার শ্বশুরকে জানানো হবে এবং তিনি নিজেই সঠিক পদক্ষেপ নেবেন। এই কথায় পূজা বেশ সাহস পায়। এদিকে রাতের বেলায় অরুণ বাড়ি পৌঁছয়, তখন সে দেখতে পায় বাড়িতে ফাংশন চলছে। তার ঘরের সব পুরুষরাই বাইরে বসে রয়েছে এবং বাধ্য হয়েই অরুণকেও বাইরে তাদের সঙ্গে বসতে হয়। ফাংশন শেষ হওয়ার পর ঘরের সব লোকজন উঠোনে জড়ো হয়। সেখানে কমলেশ ভয় পেতে পেতে সুকুমারের সামনে পূজা আর অরুণের কথা তুলে যে অরুণ পূজার সঙ্গে জোর জবরদস্তি করেছে। সুকুমার অরুণকে বলে যে পূজার কাছে ক্ষমা চেয়ে নিতে, আর এত বড় একটা ঘটনাকে সুকুমার সির্ফ একটা সরি দিয়ে শেষ করিয়ে দেয়, যেটার আশা কমলেশের বিন্দুমাত্র ছিল না। কমলেশ আর পূজা দুজনেই অবাক হয়ে যায় যে এই বিষয়টাকে ঘরে সবাই এতটা নর্মাল বা সাধারণ হিসেবে কি করে নিচ্ছে। কিছুক্ষণ পর কমলেশ সুকুমারের স্টাডি রুমে চা নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তিনি নিজের ছেলের বিরুদ্ধে সঠিক ফয়সালা কেন নিলেন না। তখন সুকুমার রেগে বলে সে কি চায়, সে নিজের ছেলেকে জেলে পাঠিয়ে দিক। কমলেশ সেই কথায় হ্যাঁ বলে, কিন্তু এইবার সুকুমার পরিষ্কার ভাষায় বলে দেয় যে সে নিজের ছেলের বিরুদ্ধে কখনো যাবে না এবং কমলেশের মুখ সে বন্ধ করিয়ে দেয়। পরের দিন সকালে কমলেশ সুকুমারের কাছে আসে এবং তাকে বলে যেই কাজটা আপনার করা উচিত ছিল সেই কাজটা এবার কমলেশ করবে। সুকুমার বলে যে তার জন্য তো কমলেশকে ঘর থেকে বেরোতে হবে, আর তারপর সুকুমার কমলেশ, পূজা এবং পিঙ্কিকে ঘর থেকে বের করে দেয়। তাদের যাওয়ার পর বিনয় আটকানোর চেষ্টা করে, কিন্তু সুকুমার তাকেও আটকে দেয় এবং বলে যে কমলেশ নিশ্চয়ই ফিরে আসবে এবং এসে পা ছুঁয়ে ক্ষমা চাইবে। এতটুকু বলে সুকুমার বিনয়কে বাইরে ছেড়ে বাকি সবাইকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। কিছু ঘন্টা পরে কমলেশ, পূজা আর পিঙ্কিকে নিয়ে ফিরে আসে। বিনয় তাদের জন্য বাইরেই অপেক্ষা করছিল। কমলেশ আসতেই কাঁদতে কাঁদতে বিনয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে এবং বলে যে তার দ্বারা এসব হবে না। কিন্তু বিনয় কমলেশকে বোঝায় যে তাকে সাহস দেখাতেই হবে, কারণ আজ যদি হেরে যায় তবে কিছুই সে করতে পারবে না, এবং তাকে সাহস যোগায়। কমলেশ ঘরের ভেতরে আসে এবং সুকুমার ও তার শাশুড়ির পা ছোঁয়, যা দেখে সুকুমার খুব খুশি হয়। কিন্তু কমলেশ জানায় যে সে শুধু বড়দের আশীর্বাদ নিতে এসেছে, ক্ষমা চাইতে নয়। কমলেশ পূজা আর পিঙ্কিকে নিয়ে বাসে চড়ে রওনা দেয় নিজের দাদু ভাইয়ের সঙ্গে দেখা করতে, যিনি পেশায় একজন আইনজীবী বা উকিল।
তাকে পুরো ঘটনাটা সে জানায়। দাদু জানান যে ম্যারিটাল রেপের কোনো আইন নেই, কিন্তু হ্যাঁ, যৌতুকের আইন নিশ্চয়ই রয়েছে, যা মহিলাদের পক্ষেই থাকে। সন্ধ্যের সময় দাদু পেপার রেডি করেন এবং পূজাকে জানান যে এই পেপার তারা পুলিশ স্টেশনে গিয়ে সাবমিট করবেন। কিন্তু কমলেশ, সে এই বিষয়ের ঘোর বিরোধী। সে চায় না যাদের ভুল নেই তারা সাজা পাক। পূজা সাইন করার সময় কমলেশ সেই পেপার কেড়ে নিয়ে পালায় এবং পূজা তার পেছনে দৌড়ায়, কিন্তু কমলেশ সেই পেপার পুড়িয়ে দেয় এবং আরও একবার পূজার আশা ভেঙে যায়। কিন্তু কমলেশের দাদু হার মানেন না। তিনি উদাস হয়ে বসে থাকা পূজাকে বলেন যে এই কেস অনলাইনেও রেজিস্টার করা যেতে পারে। কিন্তু তারা জানতেন না যে কমলেশ তখনও ঘুমায়নি। সে শুধু ঘুমানোর ভান করে সবটা শুনছিল। পরদিন সকালে ভ্রামর নিবাসে পুলিশ আসে পুরো পরিবারকে অ্যারেস্ট করতে। কিন্তু পুলিশ সুকুমারকে নিয়ে যাওয়ার আগেই সুকুমারের উকিল সঠিক সময়ে কোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে চলে আসেন এবং সুকুমারের অ্যারেস্ট আটকে যায়। পূজা আর দাদু অবাক হন যে সুকুমার আগে থেকে বেল কিভাবে নিল, যেখানে তারা জানতেনই না যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কমলেশ জানায় সে ফোন করে সবটা জানিয়েছে, কারণ কমলেশ লড়াইটা সঠিক উপায়ে লড়তে চায়। সে চায় না যে অপরাধ একজনের আর সাজা হবে অন্যজনের। কিন্তু দাদু কমলেশকে বলে, তুই যেই সঠিক উপায় দেখছিস, তবে সে কি সঠিক উপায় লড়বে? কমলেশ জিজ্ঞাসা করে, কে? দাদু জানতে চায় তার শ্বশুর সুকুমার। তিনি আরো বলেন, যাকে তোরা সহজ ভাবছিস সে তেমন নয়। সে জানে লড়াই কখন আর কিভাবে লড়তে হয়। সে থাকে শহরে, কিন্তু লড়াই করে শিয়ালের মতো। অন্যদিকে দেখা যায় যে সুকুমার নিজের দুই ছেলেকে নিয়ে এই বলে বের হয় যে সে তার বৌমাদের ফিরিয়ে আনতে যাচ্ছে। রাস্তায় সুকুমার গাড়িটা পূজার বাড়ির দিকে ঘোরাতে বলে। বিনয় জিজ্ঞাসা করে যে ওখানে কেন? সুকুমার বলে যে যাওয়ার আগে সে একবার পূজার বাবার সঙ্গে দেখা করতে চায়। সুকুমার ঘরের ভেতরে আসে, পূজার বাবার সঙ্গে একান্তে কথা বলতে চায় এবং বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। তারপর সুকুমার নিজের শর্ত পূজার বাবার সামনে রাখে যে পূজাকে বাড়ি এসে সবার পা ছুঁয়ে সবার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু পূজার বাবা বলেন যে সে তার মেয়েকে ফিরিয়ে আনার পুরো চেষ্টা করবে। কিন্তু সুকুমার বলে যে চেষ্টায় কাজ হবে না এবং পূজার বাবাকে জলের গ্লাসে কম করে 2টি ঘুমের ওষুধ মিশিয়ে সেই জলটি খেতে বলে, তাও জোর করে, এবং সেই সাথে হাসপাতালেও রুম বুক করে দেয়। সুকুমার এখানে সত্যি চাল খাটিয়ে লড়াই করে, যাতে তাকে নিজেকে ফেঁসেও না যেতে হয় এবং তার বৌমারও বাড়ি ফিরে আসা হয়। কিছুক্ষণ পর পূজার ভাই হাঁপাতে হাঁপাতে বাইরে আসে এবং অরুণকে বলে যে তার বাবা বেহুশ হয়ে গেছেন। এই খবর পূজার কাছেও পৌঁছে দেওয়া হয়। পূজা ঘাবড়ে গিয়ে কমলেশের কাছে আসে এবং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর পূজা আর কমলেশ দুজনেই লখনৌর জন্য রওনা দেয়। পৌঁছে সবার আগে তারা হাসপাতালে আসে। সেখানে পূজা নিজের বাবার এমন অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে। পূজার বাবা পূজাকে বলেন যে তার এবার নিজের শ্বশুর বাড়ি ফিরে যাওয়া উচিত। পূজার এমন অবস্থা দেখে অরুণও সুযোগের ফায়দা তোলে এবং সবার সামনে নিজেকে নিষ্পাপ দেখায়, যাতে যে কোনো উপায়ে পূজা বাড়ি ফিরে আসে আর সমাজে তাদের সম্মান বেঁচে যায়। সাথে সবার সামনে অরুণ পূজার কাছে আবারও ক্ষমা চায়। আর অরুণের এই কথাটাকে প্রপারলি সাজানোর জন্য একটু লৌকিকতা বা ফর্মালিটি সুকুমার বাবুও করেন। অর্থাৎ তিনি পূজার বাবার কাছে বলেন যে তাদের ছেলের চাকরির চিন্তার আর দরকার নেই, কারণ তার চাকরি হয়ে গেছে। এইভাবে পূজার বাবা বেশ সান্ত্বনা পান এবং এইরকমভাবে পূজার উপরে উপকারের বোঝা চাপিয়ে দেওয়া হয় যে তাকে এইবার বাড়ি আসতেই হবে, সে বাধ্য হয়ে হোক আর যে করেই হোক না কেন। সবাই পরিবার সহ বাড়ি ফিরে আসে, কিন্তু কমলেশ আর পূজার মুখ বলে দিচ্ছিল যে তারা কতটা ভারী মন নিয়ে এই ঘরে ফিরে এসেছে। কিন্তু পরের দিন ঘরে সুকুমার একটা ছোটখাটো অনুষ্ঠান রাখে, যেখানে কিছু প্রতিবেশী আর পূজার বাড়ির লোকজনও ছিল। কিন্তু কমলেশ আর পূজার ক্ষোভ রয়েই গেছিল। অরুণ খুব খুশি মনে সবাইকে মিষ্টি বিলি করছিল, আর যখন কমলেশের কাছে আসে তখন তাকেও এটাই বলে যে এইবারে রাগ তার দূর করে দেওয়া উচিত।
কিন্তু কমলেশকে তখনই বিনয় ডেকে নেয় এবং আড়ালে কথা বলতে গিয়ে বলে যে এখন থেকে তারা দুজনেই আলাদা থাকবে, কারণ এত বড় অপমানের পর তার স্ত্রী এখানে থাকতে পারে না। অন্যদিকে অরুণ পূজার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কমলেশ কিছু না বলে তার কাছে যায় এবং হাত ধরে পূজাকে নিজের সঙ্গে নিয়ে ভেতরে চলে যায়। ঠিক তখনই কমলেশের ঠাকুমা শাশুড়ি কথা বলে ওঠেন, যিনি সত্যি বহু বছর পর কথা বলছেন। তিনি কমলেশকে বলেন যে এইবার সবার নীরবতা ভাঙার সময় এসে গেছে, কারণ যতক্ষণ না কথা মাথায় ঢুকবে কারোর নীরবতা ভাঙবে না। ঠাকুমার বক্তব্য হলো, লোকে এইসব বিষয়ে চুপ করে যায় আর ধামাচাপা দিয়ে দেয়, এখন সেটাই করতে হবে, অর্থাৎ সবাই নীরবতা শেষ করো আর সমাজে আওয়াজ তোলো। এরপর দিন কমলেশের শাশুড়ি পুজোর আয়োজন করেন ঘরের সুখ শান্তির জন্য এবং দুই বউয়ের ঘরে ফেরার জন্য, যেখানে কমলেশ শুধু দেবীরই মূর্তি রেখেছেন। লোকে জিজ্ঞাসা করায় কমলেশ জানায় যে আজ দুই দেবীর গল্প কথা শোনানো হবে। এরপর কমলেশ কথা শোনাতে শুরু করে। আগেকার দিনে নারীদের কতটা গুরুত্ব দেওয়া হতো, তাদের কতটা সম্মান দেওয়া হতো, যেখানে সন্তানদের তাদের মায়ের নামেই চেনা হতো। আর যদি কোনো নারীর গায়ে কেউ হাত দিত তাহলে তার কি হাল হতো, তার সবচাইতে বড় এক্সাম্পল রাবণ নিজেই। এর সাথেই কমলেশ এইটাও বলে যে এটা তো শুধু পুরাণের কথা, এরকম কমলেশ নিজের জীবনেও নিজের চোখের সামনেও ঘটতে দেখেছে যেই কাহিনী সে শোনাবে, কারণ স্বাভাবিকভাবেই সেই গল্প পূজারই হবে। কমলেশ সবার সামনে পূজাকে ডাকে। পেছনে বসে থাকা সুকুমার আর অরুণ ভয়ে কাঁপছে যে যদি পূজা এখানে সব বলে দেয় তবে সমাজে তাদের কি হবে। কিন্তু পূজা একটু ভয় না পেয়ে সবার সামনে নিজের পুরো সত্যিটা জানায় যে তার স্বামী তার ইচ্ছে ছাড়া তার সঙ্গে ফিজিক্যাল হয়েছে। আর এটা শুনতেই অরুণ রাগে ফেটে পড়ে। সাথে সেইখানে বসে থাকা সমস্ত মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়, কিন্তু সুকুমার আর সহ্য করতে পারে না। সে পূজাকে চুপ করিয়ে দেয় এবং সবাইকে চলে যেতে বলে। কিন্তু কমলেশ এবার রেগে উঠে দাঁড়ায়, সবার সামনে প্রশ্ন রাখে যে এখান থেকে শুধু সেই মহিলারাই চলে যাবেন যাদের সাথে কখনো জোর জবরদস্তি বা ভুল কিছু হয়নি। আর এটা শুনেই সমস্ত মহিলারা সেখানেই থেমে যান, কারণ তারা জানেন এই প্রশ্নটা সবার জন্যই কতটা জরুরি, কারণ কখনো না কখনো কোথাও না কোথাও জোর জবরদস্তি বা সবার সাথেই হয়, কিন্তু তার বিরুদ্ধে আওয়াজ সবাই তুলতে পারে না। রাগে অন্ধ হয়ে অরুণ ভরা সভায় পূজার সাথে অভদ্রতা করে এবং তার উপর হাত তোলার চেষ্টা করে, কিন্তু এইবার কমলেশ তাকে আটকে দেয় এবং উল্টে অরুণকেই একটা জোরে চর কষিয়ে দেয়। এখন কমলেশ অরুণকে একটাই কথা বলে যে সব জিনিসের ফয়সালা কোর্টে করতে হবে না, এই পরিবার তার, সমাজই এর ফয়সালা করবে। এবং কমলেশ ফয়সালা করে যে অরুণকে সে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করবে। অরুণকে বলে পূজার পা ছুঁয়ে তার কাছে ক্ষমা চাইতে। অরুণ পূজার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু পূজা তাকে ক্ষমা করতে পারে না। কমলেশ সুকুমারকে শুধু শেষ একটাই কথা বলে, তার যা বলার ছিল সে বলে দিয়েছে, এখন তার বলা বন্ধ আর সুকুমারের ভাবা শুরু। কারণ কমলেশ আর পূজা এই পর্যন্ত যা বলল, সুকুমারের জন্য এতটুকুই ভাবা যথেষ্ট। কারণ যেই মানুষ শুধু পরিবার পরিবার করছে সে এটাই জানে না যে আসল পরিবারের ভেতরে কি চলছে। চিরাইয়া সিরিজটি কেবল বৈবাহিক ধর্ষণের গল্প নয়, এটি একটি রূপক, যেখানে পাখি বা চিরাইয়া হলো সেই নারীর সত্তা যা হাজার বছরের পিতৃতান্ত্রিক খাঁচায় বন্দী ছিল। কমলেশ আর পূজা প্রমাণ করে দিল যে খাঁচা যতই সোনার হোক বা আভিজাত্যের হোক, মুক্তির স্বাদ তার চাইতে অনেক দামি। সিরিজের শেষ বার্তাটি স্পষ্ট, নিজের সম্মতির অধিকার আদায় করা কোনো বিদ্রোহ নয়, বরং এটি বেঁচে থাকার মৌলিক শর্ত। ঘরের লক্ষ্মী হয়ে থাকলেই নারীরা সার্থক নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দেবী হয়ে ওঠাই তাদের প্রকৃত পরিচয়। আপনারও কি তাই মনে হয়? আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করছেন তো? না করে থাকলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হবে নতুন গল্পে।